এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ব্লগার বিটি হেলেন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি আমার কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ সবাই একদম নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার মিডিয়ার যারা বন্ধু বান্ধব সবার কাছে একই প্রশ্ন। আমার মেয়েদের যেহেতু গতবার ওরা ইন্টারমিডিয়েট পাস করেছে, তো ইন্টারমিডিয়েট পাস করার পর ওদেরকে আমি কোথায় ভর্তি করালাম বা কোন বিষয়ে ভর্তি করালাম এটা কিন্তু জানানোর ইচ্ছা, মানে আমার যেমন বেশি কৌতূহল আপনাদেরও কিন্তু সেরকমই কৌতূহল। তো অনেকেই ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন, এবং আমার যে ফ্রেন্ড যেমন আজকে টুম্পার তিন্নি আজকে আসছিল, তো টুম্পা বলছিল বারবার নাকি ওকে অনেকে জিজ্ঞেস করে যে হিমি মিমির কি অবস্থা। আসলে কিন্তু এটা হয়, তো ভাবলাম সেই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করা যাক। আর হচ্ছে মানে অনেকেই মানে আমি কেন বাড়ি ছেড়ে এতদিন বাসা ছেড়ে বাচ্চা সংসার ফেলে কেন গ্রামে ছিলাম, এরকম অনেক ধরনের প্রশ্ন আসতেছে। তো ভাবলাম যে আপনারা যেহেতু আমাকে নিয়মিত দেখেন, আপনাদের কাছে আমি আজকে কিন্তু নতুন না, আপনাদের সামনে আমি গত 4 বছর যাবত এই মিডিয়ার সাথে আছি। তো আপনারা এতদিন ধরে আমাকে চিনছেন, আপনারা জানছেন, তো আপনাদের কাছে কিন্তু আমি কখনো কোনো কিছু লুকাইনি, তো আপনারা জানেন। তো সেখান থেকেই হয়তো আপনাদের কিছু মনে হয়েছে যে আপু কেন এই বিষয়গুলো ফুলফিল ক্লিয়ার করছে না, এজন্য হয়তো এত আগ্রহ। আসলে যাকে চেনা যায় তার প্রতি, যাকে ভালোবাসা যায় তার প্রতি আসলে আমাদের কিউরিওসিটি কিন্তু একটু বেশি থাকে। তো ভাবলাম একটু সামনাসামনি আসি। আর এখন বসে আমি না ডায়েরি লিখছিলাম, তো ডায়েরি লিখতে লিখতে হঠাৎ মনে হলো যে একটু ছাদে যাব। আর এখন বাজে হচ্ছে 5টা 25 সন্ধ্যা, একটু ছাদে যাব। বেশ কয়েকদিন হলো মানে সন্ধ্যায় যে একটু ছাদে যাব সেরকম পরিবেশ আসলে হয় না, কারণ হচ্ছে বুঝতে পাচ্ছেন বৃষ্টি, আর সিলেটের বৃষ্টি তো আল্লাহ কি বলবো, ঝুমঝুমায়া বৃষ্টি পড়ে। তো এই বৃষ্টি আমি হয়তো প্ল্যান করি যে আজকে বিকালের চাটা ছাদে গিয়ে খাবো, মেয়েদেরকে বলি, মানে সবকিছুতেই কিন্তু আমার মেয়েরা চলে আসে। এটা আমার খুবই কষ্টের, আমি আসলে বুঝতে পারতেছি না। যতই দিনটা কাছে চলে আসতেছে ততই কিন্তু আমার কষ্টটা বাড়ছে। আপনারা হয়তো জানেন যে আমার 2 মেয়ে আমাকে মানসিক শারীরিক সব দিক দিয়েই আমাকে হেল্প করে। তো ওদেরকে ছাড়া যে আমার থাকতে হবে এটা কিন্তু মানে এতদিন মনে হচ্ছিল যে একটু আনন্দ হচ্ছিল যে কোন দিন সেই প্রহর আসবে, আমার মেয়েরা যাবে ওদের স্বপ্ন পূরণের জায়গায়, স্বপ্ন পূরণ করবে, ওরা সুন্দর জীবন যাপন করবে, সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু যতই দিনটা কাছে ঘনিয়ে আসছে ততই আমার না খুব কষ্ট হচ্ছে ওদেরকে ছাড়া। আমি যেমন আজকে আমি কিন্তু মেয়েদের রুমে আসছি, আমি এই সময়টা আমার রুমে থাকি, তো আজকে কিন্তু আমি ওদের রুমে আসছি, মানে ওদেরকে ছাড়া আমি থাকার চেষ্টা করছি। যেমন সকালেও দেখা যায় ওরা যেখানে থাকে সেখান থেকে আমি একটু সরে যাই। আগে যেটা করতাম, আমি ওরা যেখানে থাকতো আমি ওদের পিছে পিছে ঘুরতাম, আর এখন হচ্ছে আমি ওদেরকে অ্যাভয়েড করি, কারণ আগে থেকে চেষ্টা করতেছি, কারণ ওদেরকে ছাড়া আমাকে থাকতে হবে। আর মা বাবা যে কি জিনিস সেটা আসলে মা বাবা হওয়ার পরেই আমরা বুঝতে পারি। আমার বাবা তো কখনো আমাকে 1 সপ্তাহ বাইরে কোথাও থাকা একদমই পছন্দ করতো না। আমি যখন বাইরে পড়তে যাই তারপরে বাড়ি থেকে দেখা যেত প্রতি বৃহস্পতিবারে হয়তো আব্বা যেত, মানে শুক্রবারে সকালে, না হলে আমি বৃহস্পতিবারে ক্লাস করে বাসায় চলে আসতাম, পরে শনিবারে সকালে যেয়ে ক্লাস করতাম। তো এরকমই হয়েছে। তারপর বিয়ে হওয়ার পর যখন এখানে আসলাম, এখানে সিলেট আসা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তখনও কিন্তু দেখা গেছে যে সব সময় আব্বা চাইতো যে কানেক্ট থাকার জন্য। যেমন আমার ছোট ভাই ছিল কিছুদিন আমার সাথে, আব্বা মাঝে মাঝে আসতো, মা আসতো। তো প্রথম দিকে ওগুলা কাহিনী, তখন আমার বিরক্ত লাগতো, একটু মাঝে মাঝে না বিরক্ত হতাম। আব্বা দিনে কয়েকবার ফোন দিত, কি করতেছো, কি খাচ্ছ। আমি বলছি আচ্ছা এত ফোন করার কি দরকার আছে, আমি তো ভালো আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালো আছি, সংসার করছি, হাজবেন্ডকে নিয়ে আমি ব্যস্ত আছি, এত ফোন কেন দেয়। তখন অতটা বুঝিনি, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে আসলে বাবা মা সন্তান যত বড়ই হোক, আমার মেয়েরা কিন্তু
1 বছর ড্রপ গেল, কারণ আমাদের গত বছরের চিন্তা ভাবনা ছিল একরকম। তো সেটা যখন পূরণ না হয়, আমরা গত জুন মাসে মানে 23 সালের জুনে কিন্তু আমরা নতুন ভাবে একটা ডিসিশন নেই। তো সেই ডিসিশনের ফলটাই পেতে চলেছে আমার মেয়েরা ইনশাল্লাহ। সামনে সেপ্টেম্বরে ওদের ক্লাস শুরু হবে। তো একটা কথাই শুধু জানিয়ে দিচ্ছি মেয়েদের ব্যাপারে, সেটা হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন। আমার 2 মেয়ে হচ্ছে দেশের বাইরে আমি পড়ার জন্য মানে তৈরি করছিলাম, যেহেতু গতবার আমাদের দেশে পড়ার আমাদের মনের ইচ্ছা পূরণ হয়নি। তারপরে ডিসিশন নিলাম যে দেশের বাইরে একটু পড়ালেখা করার চেষ্টা করা যায়। তো সেখান থেকে সফলতা 100% যে পেয়েছি, যেটা স্বপ্ন ছিল সেটা এখনো ওইভাবে হয়নি। তো তারপরেও যতটুকু আমার করা সাধ্য এবং চেষ্টা করছি, করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ যে সুযোগটাই দিয়েছেন না কেন সেটাই আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন। ওদের হচ্ছে হয়তো আগস্টের শেষ লাস্ট উইকে ওরা দেশের বাইরে যাবে। তো তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কোন সাবজেক্টে পড়তে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি চাচ্ছিলাম যে আগস্টে আপনাদের সাথে দিব, আগস্টে যখন মেয়েরা যাবে তখন। এজন্যই আমি আমার মেয়েদেরকে সবসময় হাইড করে রাখছি, আমি বলতে চাইনি। তো এত প্রশ্ন আসতেছিল এবং আমি যেখানে যাচ্ছি সবাইকে আমার মানে কথাগুলো মানে কি বলবো, নিজেকে একটা কথা লুকাতে গিয়ে কিন্তু হাজারো কথার সম্মুখীন হতে হয়। তো এটা আমি নিতে পারছিলাম না। তো সেখান থেকে ভাবলাম যে এখানে একটু বলে দেই, আপনাদের উত্তর হয়তো আপনারা পেয়ে যাবেন। আর কিছু কিছু আত্মীয় স্বজনের সাথেও আমি অবশ্য ক্লিয়ার করে ফেলেছি। তো ওরা লাস্ট উইকে যাবে আমাকে এই সময়টা, এই জন্য আমার হাতে ছিল বেশ খানিকটা, মানে আমি ফ্রি ছিলাম যেহেতু মেয়েদের ভর্তি একটা কনফার্ম হয়ে গেছে। অবশ্য আমরা 2টা দেশ নিয়ে ট্রাই করছি, তো একটা দেশে হয়েছে, একটা দেশে এখনো হয়নি। তো আমরা ওই একটা দেশের অপেক্ষায় এখনো আছি, যদি ওটা আমাদের হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তো যেহেতু স্বপ্ন 2টাই দেখছি, যে কোনো একটা তো পূরণ হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দোয়া করবেন আমাদের যেন আসল যে ইচ্ছা সেটা যেন আল্লাহ পূরণ করে। আর হচ্ছে এই মেয়েদের ভর্তির সাথেই কিন্তু জড়িত হচ্ছে আমার বাড়িতে থাকা, কারণ বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মারা গেছেন অনেক আগে, মানে 10 সালে। আমার শাশুড়ি 17 সাল থেকে দেশের বাইরে, 17 সাল থেকে দেশের বাইরে মানে আমেরিকায় যাতায়াত করেন ওনার মেয়ের বাসায়, মানে আমার ননদের বাসায়। তো ওখানে দেখা যায় বেশি একটা সময় ওখানেই থাকা হয়। আর দেশে যখন আসেন খুব কম সময়ের জন্য, ওই সময়টা দেখা যায় কিছু সময় আমার এখানে, আমার দেবরের ওখানে, ননদের ওখানে থাকেন। আর উনি যেহেতু একা, আর আমাদের গ্রামের বাড়িতে কেউ নাই, তো ওনাকে তো গ্রামের বাড়িতে রাখা যায় না। তো সেই জন্য দেখা গেছে আমরা অনেকদিন গ্রামের বাড়িতে যাই না। অনেকদিন মানে অনেক বছরই হয়ে গেছে, 4-5 বছরের মতো একটু যাওয়া কম হয়। তো এই সুযোগটা হচ্ছে গ্রামের মানে কিছু আত্মীয় স্বজন। তো যাই হোক, কিছু জমি জমা নিয়ে আমি এখানে কিছু বলতে চাই না এই কারণে, কারণ এটা আমাদের পারিবারিক ব্যাপার। তো এটা হচ্ছে একটা বিষয় শুধু বলবো যে আমরা জমি জমার ব্যাপারে এখান থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি সেটা হলো, আমার যে বাচ্চা কাচ্চা আছে, মানে আমার 3টা বাচ্চা, আমার যে স্থাবর অস্থাবর যে সম্পদগুলো আছে, আমি মুখে মুখে এখনই আমি বাচ্চাদেরকে বলে যাচ্ছি যে এইটা তোমার, এটা তোমার, মেয়েদের কতটুকু, ছেলের কতটুকু, আরো ভবিষ্যতে কি হবে জানি না। এটা কিন্তু আমি মুখে মুখে বলি, ওর বাবা আর আমি বলি, এবং কোথায় কি আছে সবকিছু একদম ক্লিয়ার করা বাচ্চাদের সাথে। অনেক বাবা মারই মানে যে জিনিসটা হয়, সে অনেকেরই একটা ভুল ধারণা যে আমার সন্তানকে যদি এটা দিয়ে দেই তাহলে আমার সন্তান আমাকে আমাকে সে মূল্যটা দিবে না। আমার কথা হলো যে আমার সন্তান আমাকে কেন মূল্য দিবে না? আমি আমার সবসময় বাবা মায়েদের দেখি সবসময় সন্তানদের প্রতি আঙ্গুল তুলতে, কিন্তু কখনো নিজের প্রতি আঙ্গুল তোলা হয় না। কারণ প্রতিটা সন্তানই কিন্তু বাবা মা হয়। প্রতিটা, আমি এক সময় সন্তান ছিলাম, এখন আমি বাবা মা, আবার আমার সন্তানরা এক সময় বাবা মা হবে। তো সন্তানদের আসলে মূলত এমন ভাবে গড়ে উঠাতে হবে যে তাহলে যেন ভবিষ্যতে
আমার সম্পদ নিয়ে ভাই বোনের মধ্যেও কোনো কিছু না হয়, এবং আমি যে সম্পদটা রেখে যাব সেই সম্পদটার ভিতরেও যেন কোনো প্রকার কিন্তু না থাকে, এবং সেই জিনিসটা খুবই সলিড এবং সুন্দর হবে, যেটা নিয়ে আমার বাচ্চারা ভবিষ্যতে কোনো ধরনের সাফার যেন না করে। এটা যদি প্রতিটা বাবা মা চিন্তা থাকতো, তাহলে কিন্তু এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, তারপরে হচ্ছে একটা সময় দেখা যায় চাচাদের সাথে দ্বন্দ্ব, চাচাতো ভাইদের সাথে দ্বন্দ্ব, মানে এমনকি বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব লাগে, এটা কিন্তু একমাত্র সম্পত্তির কারণ। আর সবারই একটা ধারণা যে ইনসিকিউরিটির ভোগা, যে আমি সন্তানকে কিছু জানাবো বা দিব, তাহলে আমার সন্তান আমাকে দেখবে না। তো নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা উচিত, সেটা যেভাবে হোক, কখনো জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি যেন কারো কাছে হাত না পাতি, আর আমার কারণে আমার সন্তান কখনো যেন হ্যাসেল না হয়। মান সম্মান, টাকা পয়সা। আর আরেকটা কথা বলে রাখি, আমার যে দেবর এবং আমার হাজবেন্ড, এরা সে যে মাইনেটা নিয়ে আসে, তাদের যেমন রিক্সাওয়ালা যারা, তাদের টাকার কোনো ভেজাল নেই, এরকম আমার হাজবেন্ড, আমার দেবরের টাকার মধ্যে কোনো ভেজাল নেই। অথচ এই টাকাগুলা কিন্তু শুধু একটু অবহেলা, একটু ভয়, একটুখানি মানে বাচ্চাদের সাথে কমিউনিকেশনের গ্যাপ থাকার কারণে কিন্তু আজকে দুইটা ছেলে এতটা হেনস্থ হচ্ছে, এবং পুরো পরিবারটা গ্রামের কাছে একটা হাসির পাত্র হয়ে আমরা দাঁড়িয়েছি। তো যাই হোক, এটা হবে, এটা হওয়ার ছিল। হয়তো ছেলেরা সেই বিশ্বাসটা বাবা মায়ের প্রতি অর্জন করতে পারে নাই, এই জন্যই হয়তো বাবা মা তাদের সাথে এসব শেয়ার করে নাই। তো যাই হোক, কথাগুলো চিরন্তন সত্য। আমি এটা বলার একটাই কারণ, সেটা হলো যে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ যে কখনোই সম্পদ নিয়ে যেন সম্পত্তিদের মাঝে কোনো সংঘাত না হয়। সম্পত্তি হচ্ছে সন্তান, আর সম্পদ হচ্ছে আপনার কি বলবো, টাকা পয়সা, জমি জমা। তো জমি জমা, টাকা পয়সা নিয়ে ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনের মধ্যে বা প্রতিবেশীর সাথে হোক, চাচাতো ভাই বোনের সাথে হোক, চাচার সাথে হোক, দাদার সাথে হোক, কারোর সাথে যেন কিন্তুকটা না হয়। এটা আমরা যার সম্পত্তি সে যেন নিজে হাতে সেটা মানে শেষ করে যাওয়া উচিত। কারণ আপনি মারা গেলেই কিন্তু শেষ না, দুনিয়ার কৃতকর্মের উপর ফলও কিন্তু আপনাকে মৃত্যুর পরে পেতে হবে। তো যাই হোক, খুব কষ্ট থেকে কথাগুলো বললাম। এখনো যখন আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, তখনও কিন্তু আমাদের বাড়ি নিয়ে একটা টেনশনের কথা আমি শুনলাম। আসলে এটা যে কতটা হেনস্থ একটা পরিবারের একটা ইয়ের উপরে, জীবনে অনেক উত্থান পতন এসেছে, এইবারের উত্থান পতনটা এরকম যে চাইলেও কিছু করতে পারছি না। আর এতদিন মনে হয়েছে কি পৃথিবীর সকল সমস্যার সমাধান মনে হয় আছে, আর আমরা এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু শুধু রাগ উঠতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, এরকম একটা পরিস্থিতির মতো। যাই হোক, অনেক কিছু কিন্তু বলে ফেললাম। তো সবাই ভালো থাকুন। আপনার কাছে আমার রিকোয়েস্ট এটাই যে সন্তানদের মাঝে যেমন আপনার কতটুকু কি আছে না আছে, সন্তানদের মাঝে অবশ্যই ক্লিয়ার করে যাবেন। আর আপনার সম্পত্তির মধ্যে যদি কোনো ভেজাল থাকে, কোনো কিছু থাকে, সেটা আপনার জীবদ্দশায় আপনি সেটা শেষ করে ফেলবেন। কারণ আপনার কর্মের ফল যেন, বা আপনার বাবা মায়ের কর্মের ফল আপনার সন্তান এবং আপনি যেন ভোগ না করেন, সেটা নিজেদেরও যার যার জায়গা থেকে তারা সেটা খেয়াল রাখবেন। তা না হলে এমন একটা সময় আসবে, আপনি যত নির্ভেজাল আর যত ভালো মানুষই হন না কেন, অন্যের কাছে হাসির পাত্র হিসেবে আপনি উপস্থাপন হবেন। তো যাই হোক, আমি কোন কথা বলতে গিয়ে এই দুটো বিষয়ই বললাম, এই জন্যই কিন্তু আমি বাড়িতে ছিলাম। আর ওই যে বললাম পাশাপাশি একটা কারণ, সেটা হলো আমার মেয়েরা যেহেতু এখন পড়ালেখা নাই, ওদের যেহেতু একটা মানে কি বলবো, ওদের পড়ালেখা একটা ফিক্সড হয়ে গেছে, আর সেই ক্লাসটা হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে। তো এই জন্য আমরা কিন্তু একটু ফ্রি ছিলাম, আমার দুই মেয়ে ফ্রি ছিল, এই জন্য এক মেয়েকে নিয়ে আমি বাড়িতে ছিলাম, আর এক মেয়ে বাসায় ছিল ওর বাবার সাথে ভাইয়ের জন্য, ভাইয়ের দেখাশোনা। আর আমার মাশাল্লাহ আমার দুটা মেয়ে খুবই এদিক দিয়ে খুবই মাশাল্লাহ আছে। তো এই জন্য আমি কিন্তু নিশ্চিন্তে আমি কিন্তু গ্রামে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ চলে আসছি। তো আমার কিছু একটু টেনশনও, যতই বলি নিজেকে রিফ্রেশ রাখি, তারপরেও কিন্তু মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে নিজেকে রিফ্রেশ করার জন্য একটু সময় দিতে হয়। তো ওই জন্য আমি গতকাল কোনো ভিডিও করিনি। আর
আর আপনাদের সাথে ভিডিওটা এডিট করে যে শেয়ার করবো সেটাও করিনি। তো আজকে এই কথাগুলো বললে আজকে ভিডিওটা আমি সন্ধ্যার পরে আপলোড করে দিব, আপনারা দেখে নেবেন আর আমার পরিস্থিতি তো জানবেন। আর তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার এই সফলতার পথটা কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু গত মাসে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ইয়েতে আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা জমেছে। তো এই অ্যাকাউন্টে টাকাটা জমার কথা ছিল গত জানুয়ারিতে, আর সেটা কিন্তু আস্তে আস্তে এই যে জুলাই মাসে আসে হলো অ্যাকাউন্টে জমা, জুন মাসে। তো এটা একটা সুসংবাদ, তো আপনাদের সুসংবাদ দিলাম। আপনাদের ভালোবাসা কিন্তু এখন আমার জন্য অনেক অনেক দরকার। আপনারা আমার প্রতি ভালোবাসা যেভাবে দেখিয়েছেন আরো দেখাবেন, এই ভিডিওটি আরো শেয়ার করে দিবেন, কারণ আমি চাই আমার যে কষ্টের কথাগুলো অনেকেই জানুক, জেনে যার যার জীবনে শেষের জায়গা থেকে সবাই এটা শেষ করে নেয়। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বাবার তেমন একটা সম্পদ নেই, কিন্তু যেটুকু আছে আমরা কিন্তু ভাই বোন সুন্দরভাবে বুঝিয়ে নিয়েছি। বা বাবা জীবদ্দশা, আমার বাবা তো জীবিত এখনো, মা জীবিত দুজনে এবং সুস্থ সবল ভাবে আছেন। তারপরে কিন্তু ওনারা আমাদের যতটুকুই আছে সবকিছু সুন্দরভাবে ভাগ করে দিয়েছেন। এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভাই বোনের মধ্যে বা আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে। আর আমার বাবাকে মানে কোনো বাবা মারা যাওয়ার পরে বা মা মারা যাওয়ার পরে আমাদের কোনো হ্যাসেল করতে হবে না, আমরা কিন্তু এদিক দিয়েও ভালো আছি। তো দোয়া করবেন। আসলে কিছু একটা ভুলের কারণে এই প্রায়শ্চিত্তটা করতে হচ্ছে। তো কিছু প্রায়শ্চিত্ত যদি আপনি অন্যায়ভাবে করেন তার জন্য কিন্তু আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। আর যদি আপনার কিছু অন্যায় থাকে তো সেই জন্য কিছু প্রায়শ্চিত্ত আপনাকে করতে হয়, এটা তো আমাদের মেনে নিতেই হবে। আমরা যেহেতু মানুষ, আমরা পাপে পুণ্যেই আমাদের জীবন। তো পাপ থাকলে সেটা খেয়া হবে, আর পুণ্য থাকলে তো সেটা আরো পূর্ণ হয়ে পূরণ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কথাই যদি আপনাদের কারো ব্যক্তিগতভাবে আঘাত লেগে থাকে তো আমি আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। তো আমার এই কথাগুলো খুব বলতে ইচ্ছে করলো, সেখান থেকে বললাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।